This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছে আমি শুভজিৎ মিত্র। ওয়াজ স্টুডিও থেকে লিমা রয়েছে। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, দিল্লি বিস্ফোরণে আরো এক ডাক্তার গ্রেপ্তার। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার আরো একজন ডাক্তার। উমারের বন্ধু সাজাদ আহমেদ মোল্লাকে পুলওয়ামা থেকে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের বড় খবর, দিল্লি বিস্ফোরণে আরো একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। উমারের বন্ধু সাজাদ আহমেদ মোল্লাকে পুলওয়ামা থেকে গ্রেপ্তার করলো পুলিশ। সাদ্দাত সহ 4 ডাক্তার পাকড়া এখনো পর্যন্ত। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে নয়। এই মুহূর্তের বড় খবর, দিল্লি বিস্ফোরণে আরো একজন ডাক্তার গ্রেপ্তার। উমার, যাকে গাড়িতে দেখা গেছিল, দুটো ছবিতে আমরা তাকে দেখাচ্ছি, একটা মার্ক করে দেখাচ্ছি, আরেকটা একেবারে ফুল ফ্রেম দেখাচ্ছি। এই উমারের বন্ধু সাজাদ আহমেদ মোল্লা, তাকে পুলওয়ামা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। 4 জন ডাক্তার পাকড়া এখনো পর্যন্ত, মোট গ্রেপ্তারের সংখ্যা 9। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। দিল্লি বিস্ফোরণে আরো একজন ডাক্তার গ্রেপ্তার। উমারের বন্ধু সাজাদ আহমেদ মোল্লাকে পুলওয়ামা থেকে গ্রেপ্তার করলো পুলিশ। যে খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, কাশ্মীর যোগ পাওয়া গেছে। এই উমার, ডাক্তার উমার, যাকে গাড়িতে বসে আমরা দেখেছিলাম, সেই উমারের বাড়ি পুলওয়ামাতে। সিজারের কাছে চলে যাবো। সিজার, দেখো খবর তো জানবো, কিন্তু খবরের পাশাপাশি এটাও জানবো এই খবরটা কতটা উদ্বেগের। আমরা এর আগে দেখেছিলাম যে দক্ষিণ ভারত থেকে, কখনো তেলেঙ্গানা থেকে, কখনো কেরালা থেকে ইঞ্জিনিয়ার গ্রেপ্তার হয়েছিল এই মডিউল সন্দেহে। এবার পরপর চিকিৎসক গ্রেপ্তার হচ্ছে। কেন চিকিৎসকদের রিক্রুট করছে জঙ্গি সংগঠনগুলো? দেখো, বিভিন্ন সময় কিন্তু চিকিৎসক থেকে শুরু করে সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ, তাদের একটা অংশ এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ করেছে, কিন্তু সরাসরি তারা এক্সিকিউশন পার্টে কিন্তু তারা থাকে। কিন্তু এবারে দেখা যাচ্ছে এই চিকিৎসকদের একটা বড় মডিউল যেটা এক্সিকিউশন পার্টে রয়েছে, অর্থাৎ কোথাও তারা নতুন করে একটা পরিকল্পনা সাজাচ্ছে এবং সমাজের একটা বড় অংশ, যেটা আইএসের রিক্রুটমেন্টের সময় দেখা গিয়েছিল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা খুব শিক্ষিত যুবক, তাদেরকে দলে টানা হয়েছিল, তাদের মগজ ধোলাই করে তাদেরকে দিয়ে মডিউল তৈরি করা হয়েছে। কিন্তু সেটা এই মুহূর্তে জয়েস এবং লস্করের মধ্যেও দেখা যাচ্ছে, এবং সেটা সব থেকে বেশি উদ্বেগের কারণ স্বভাবতই এই ধরনের মানুষদের, যারা চিকিৎসক, সেই যে চিকিৎসকরা মানুষের প্রাণ বাঁচায়, তারা যে এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে, তারা এরকম কোনো মারাত্মক পরিকল্পনা করবে, প্রাণঘাতী পরিকল্পনা করবে, এটা কিন্তু হঠাৎ করে মানুষ বুঝতে পারবে না। এবং এই যে ফাসাদটা, এই যে বাইরের আবডালটা অনেকটাই কিন্তু এই ধরনের সংগঠনের বিভিন্ন উইং ছড়িয়ে দেওয়ার পক্ষে অনেকটাই সহায়ক। সঙ্গে থাকো। আমরা এক্সপার্টের কাছে যাব। শুভজিৎ, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কারণ এটা সত্যি একটা উদ্বেগের বিষয় কর্নেল। কারণ চিকিৎসক যাদেরকে আমরা ভগবানের স্থানে রাখি, সেই একের পর এক ডাক্তারদের গ্রেফতারির খবর আসছে। আমি আপনার এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করবো যে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, যে এইভাবে যে জঙ্গি যে মডিউলগুলো রয়েছে, যাদের সঙ্গে একের পর এক চিকিৎসক জড়িত রয়েছে, কিভাবে এক্সপ্লেইন করবেন? দেখুন, হোয়াইট কলার টেরর মডিউল সবসময় ছিল। আবার আমরা ভারতে হয়তো এটা ডাক্তারদের নিয়ে দেখছি যে হোয়াইট কলার টেরর মডিউল, এটা পাকিস্তান আইএসআই এর একটা ওয়ে অফ টেরর, এই নাশকতা ছকরা করে। কারণ ডাক্তার ইঞ্জিনিয়ারদের সঙ্গে জেনারেলি কেউ হঠাৎ একটা সন্দেহ চোখে কেউ দেখে না, তাই তারা এই টেরর মডিউল ইউজ করে। সাইবার অ্যাটাকের জন্য বিভিন্ন আইটি প্রফেশনাল ইউজ করে। এবং এরা, আমরা দেখেছি যে এই যে আল ফালা হসপিটাল এবং কলেজ, এটার উপর যত ইনভেস্টিগেশন হবে আরো কিছু তথ্য বেরিয়ে আসবে। তবে এইখানে আমি আরেকটা বলতে চাই, যতবার পাকিস্তান আইএসআই ভারতের ওপর এই সব ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানেও এরকম ঘটনা ঘটবে। আজকে এই 6 থেকে 7 মিনিট আগে ইসলামাবাদেও, তার ডিস্ট্রিক্ট রোডেও কিন্তু একটা বড় ব্লাস্ট হয়ে গেছে 7 মিনিট আগে। আমি যখন কথা বলছি তার 7 মিনিট আগে। আমাদের যদি ব্লাস্ট এখানে করেছে, কারা করেছে আমি জানি না, হয়তো ইটস অ্যান অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট, বাট ইসলামাবাদে কোর্টে একটা বিরাট ব্লাস্ট হয়েছে, ওখানে বহু হতাহতের কথা হয়েছে, এবং আমি যখন কথা বলছি তার 7 মিনিট আগে হয়েছে। তাই যারা ভারতকে ভাঙতে চায়, এবং সবচেয়ে ডিফিকাল্ট কথা হচ্ছে যে ভারতের যে বড় দুর্গ, এই যে ভারত একটা বড় ফোর্ট, তার দরজা কিন্তু ভেতর থেকে খুলে দেয়। 0.5 ফ্রন্ট দুর্গকে ভাঙা যায় না, দুর্গ দরজাও বাইরে থেকে শত্রু ভাঙতে পারে না। এই দরজা খুলে দিচ্ছে ভেতরের লোক,
তাই এই 5টা অথবা 6টা ডাক্তার যারা ধরা পড়লো প্রত্যেকে ভারতীয়। এই ভারতীয়রা যখন সেম সাইড গোল করে, দুর্গের দরজা ভেতর থেকে খুলে দিচ্ছে, এইখানটা কিন্তু আমাদের মনে হয় দুর্ভাগ্যজনক এবং এখানে একটা প্রশ্ন চিহ্ন ওঠে। তাহলে আমাদের এই 0.5 ফ্রন্টকে নিয়ে যা আমরা আমাদের শত্রু জানি, পাকিস্তান জানি, চীন জানি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি রেজ করেছেন, খুব গুরুত্বপূর্ণ, যে চিকিৎসকদের কাছে আমরা আমাদের সমস্যায়, আমরা আমাদের যখন সবথেকে বেশি ক্রাইসিস সেই সময়টা ছুটে যাচ্ছে, এবং যে কজন ডাক্তার এখন অবধি গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকে ভারতীয়। আর জঙ্গি মডিউল যেভাবে চলে থাকে, তারা এলাকা বেছে নেয়। সেক্ষেত্রে মনে হয় এটা কি শুধুমাত্র মানে একদম চূড়ায় মানে পৌঁছানোটা অনেক সময়ের ব্যাপার? একদম, এটা ছড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এটা তো আমরা একটা ফরিদাবাদ মডিউল দেখলাম, তার সঙ্গে সঙ্গে লিঙ্ক নিয়ে আহমেদাবাদ ধরা হলো, এবং আহমেদাবাদে যাকে ধরা হলো তার হাতে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়েপেন ছিল, রিসিন ছিল, যেটা যদি ইউজ করা হতো ফল, জল অথবা সবজির ওপর হাজার হাজার লোকের মৃত্যু হয়ে যেত, কারণ তার কোনো অ্যান্টিডোট নেই। যে কেমিক্যাল আর বায়োলজিক্যাল ওয়েপেনের অ্যান্টিডোট থাকে না, সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে। তার কাছে তারা ইউজ করেছে, তার মানে কি একটা টেমপ্লেট ইউজ হচ্ছে, এদের মাথা আছে। এই 4-5টা ডাক্তার যারা করেছে তারা কাজ করছে, এই প্ল্যান যারা করছে, ভারতে এই জিনিসগুলোকে পৌঁছে দিচ্ছে, কে রিসোর্সেস গুলো দিচ্ছে, গাড়ি দিচ্ছে, কেউ বাড়ি ভাড়া দিচ্ছে, এরা মুভ করছে কাশ্মীর টু মেনল্যান্ড, ফরিদাবাদে আসছে, এনসিআর রিজিয়নে আসছে। দক্ষিণ ভারত অথবা আমাদের পূর্ব ভারত যারা যে বলছে, সাইফুল্লাহ সাহেব যে এলএটির বলছে, ওপেনলি বলছে যে নেক্সট অ্যাটাক ভারত হবে এবং পূর্ব সাইড দিয়ে হবে, বাংলাদেশ দিয়ে হবে। তাই আমাদের পশ্চিম বাংলা এবং উত্তর পূর্বকেও সতর্ক থাকতে হবে, তাদের পুলিশদের সতর্ক থাকতে হবে। আমরা খুব রিল্যাক্সড ওয়েতে যদি আমরা চলি যে আমাদের বাড়ির বাইরে তো কিছু নেই, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না, লালকেল্লাও কেউ দেখতে পাইনি, ফরিদাবাদেও কেউ দেখতে পাইনি, কিন্তু আমরা জানি আমরা কার উপর বসে আছি, এটা ভলকানোর উপর। একটু আপনি সঙ্গে থাকুন আমাদের। লিমা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছি। আপনি নিশ্চয়ই খবরের দিকে নজর রাখছেন। এখনো পর্যন্ত 4 জন ডাক্তার গ্রেপ্তার হয়েছে। একটু আগে সিজার যে কথা বলছিল, বিভিন্ন জঙ্গি সংগঠন আইসিস এর কথা বলছিল, এর আগে আল কায়দাকেও দেখেছি, তারা হোয়াইট কলার জব যারা আছে তাদেরকে রিক্রুট করে, কিন্তু ডাইরেক্ট এক্সিকিউট করাচ্ছে এরকম ডাক্তারদেরকে দিয়ে, মানে যাদের কাছে আমরা যাই প্রাণ বাঁচানোর জন্য, তারাও ইনভলভ হয়ে পড়ছে প্রাণঘাতী হামলায়। ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে দেখছেন কিভাবে? দেখুন, আসলে সন্ত্রাসবাদের যেমন কোনো ধর্ম হয় না, তেমনি কোনো পেশাও হয় না। সন্ত্রাসবাদ একটা হচ্ছে যে আইডিয়া, একটা ধারণা। সন্ত্রাসবাদে যারা বিশ্বাস করেন তারা যে কোনো পেশার, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ হতে পারেন। আমাদের দেশে আমরা একাধিক ডাক্তারকে দেখেছি যে আরো বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে। আরএসএস এর প্রতিষ্ঠাতা ছিলেন ডাক্তার বিএস মুঞ্জে, ডাক্তার হেডগেওয়ারকর। ফলে হচ্ছে যে এইসব আমরা দেখেছি। ফলে ডাক্তার মানেই হচ্ছে যে তারা ডাক্তারি পেশাটা মহান, কিন্তু প্রত্যেক ডাক্তারই যে মহান তা তো নয়। আমরা সন্দীপ ঘোষের মতো ডাক্তার দেখেছি, আরো অনেককে দেখেছি, নাম বলে আর ভারাক্রান্ত করব না। কিন্তু হচ্ছে যে ডাক্তারি পেশা সমাজের মধ্যেই ডাক্তাররা থাকেন, তার মধ্যে কিছু মানুষ সন্ত্রাসবাদী হবেন, কিছু মানুষ করাপ্ট হবেন, কিছু মানুষ ভালো হবেন, এটা তো স্বাভাবিক। সুতরাং ডাক্তার বলে আলাদা বলে কিছু মনে হচ্ছে না। সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী, তাদের পেশাগতভাবে বা ধর্মগতভাবে তাদের পরিচয় দেখছি না। ধন্যবাদ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, দিল্লিতে বিস্ফোরণের পরই ডাক্তার পারভেজ আনসারির বাড়িতে হানা। এই মুহূর্তে বড় খবর, ডাক্তার পারভেজ আনসারির বাড়িতে হানা। লখনৌ এটিএস ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযান। সুপ্রিয় গুহ জানাতে পারবেন, সুপ্রিয় কি চলছে? দেখো, প্রথমেই তোমাকে যে বিষয়টা জানাবো যে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 4 জন চিকিৎসককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে তার মধ্যে পারভেজ আনসারি, কারণ বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। দিল্লির এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই পারভেজ আনসারির যে বাড়ি রয়েছে, সেই বাড়িতেও কিন্তু লখনৌ এটিএস এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা যৌথভাবে অভিযান চালিয়েছে। যদিও সেই বাড়িতে কোনো বাসিন্দাদের উপস্থিতি নেই,
সকলেই কিন্তু বেপাত্তা, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে তার বাড়িতে ইতিমধ্যেই যৌথভাবে এই লখনৌ আরটিএস এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা অভিযান চালাচ্ছে। অন্যদিকে আরো যে বিষয়টা জানা যাচ্ছে ইতিমধ্যে, এই যে পারভেজ আনসারি যে চিকিৎসক বা ডাক্তার, তিনি কিন্তু কেমিক্যাল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত ছিল। আর এই গতকালের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের সঙ্গে যে সংগঠনে ইনভলভ থাকুক না কেন, সেই সংগঠনের হয়ে ডাক্তারদের একটা স্লিপার সেল নেটওয়ার্ক সক্রিয় ছিল, এমনটাও কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা বা এক্সপার্টরা। আর সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং অন্যদিকে এই যে পারভেজ আনসারি, তার যে অল্টো গাড়িটি, সেই গাড়ির রেজিস্ট্রেশন সাহারানপুরের, অর্থাৎ এই গোটা বিস্ফোরণের সঙ্গে বা পারভেজ আনসারির সঙ্গে সাহারানপুরের যে যোগ, সেই যোগের তথ্য কিন্তু ইতিমধ্যে। তুমি সঙ্গে থাকো, কারণ এর মধ্যে আরো একটা বড় খবর আসছে। আদিল ও মুজাম্মিলের সঙ্গে পারভেজ আনসারি যোগাযোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। কেমিক্যাল ও বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত এই পারভেজ, যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তারদের একটি স্লিপার সেল নেটওয়ার্কের অংশ ছিল এরা সকলেই, এমনটাই পুলিশের অনুমান। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার ডাক্তার শাহিন শাহিদের জয়েশ যোগ স্পষ্ট। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার ডাক্তার শাহিন শাহিদের জয়েশ যোগ স্পষ্ট। জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখার সঙ্গে যুক্ত শাহিন, জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠন জামাল উল মামিনাতের ভারতীয় মডিউলের মাথা শাহিন। জামাত উল মামিনাতের মাথা পাকা জঙ্গি মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এই শাহিনের। নিঃসন্দেহে বড় খবর, আরো ডিটেল নেব সিজারের কাছ থেকে। সিজার, দেখো, এই ফরিদাবাদ যে মডিউল, সেই ফরিদাবাদ মডিউলের চিকিৎসকদের গ্রেপ্তার করবার পর প্রাথমিকভাবে জম্মু কাশ্মীর পুলিশ এবং ইউপি পুলিশ ও হরিয়ানা পুলিশের যে তদন্ত, সেখান থেকে মনে করা হচ্ছে যে লখনৌয়ের চিকিৎসক শাহিন শাহিদ, তিনি বর্তমানে জেএসের যে মহিলা শাখা জামাতুল মমিনাত, সেই মমিনাতের ভারতীয় শাখার প্রধান। এবং তার সঙ্গে সরাসরি মাসুদ আজহার পরিবারের যোগাযোগ রয়েছে, সাদিয়া আজহারের যোগাযোগ রয়েছে। এবং এর থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কিছুদিন আগেই আমাদের কাছে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে লস্কর এবং জৈশ তারা তাদের যে মহিলা শাখা, সেখান থেকে রিক্রুট করা শুরু করেছে। জৈশের সেই ভিডিও প্রকাশ্যে এসেছিল যে তারা মহিলা শাখা রিক্রুট করছে, এবং সেই মহিলা শাখার দায়িত্বে সাদিয়া, এবং সেই সাদিয়ার সঙ্গে সরাসরি যোগ ছিল শাহিনের, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের দাবি। নজর রাখো সিজার। আরো একটা ব্রেকিং নিউজ, দিল্লি বিস্ফোরণের তদন্তে বড় তথ্য সামনে আসছে। নাশকতার আগে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখছিল উমা। টেলিগ্রামের মাধ্যমে, টেলিগ্রামে গ্রুপ তৈরি করে চলছিল তথ্যের আদান প্রদান। কিভাবে কথোপকথন হচ্ছিল, কারা কারা ছিল সেই গ্রুপে, তন্ময় প্রামাণিক জানাতে পারবেন। তন্ময়, দেখো, এখানে যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত উমর, আদিল এরা এবং এই ডাক্তারদের যে গ্রুপ তুমি যেটা বলছো, বেশ কিছু চিকিৎসক তারা বিভিন্ন হসপিটালের সঙ্গে যুক্ত এবং তাদের পাকিস্তান যোগ পাওয়া যাচ্ছে। এরা একটা র্যাডিক্যালাইজড ডক্টর গ্রুপ তৈরি করেছিল টেলিগ্রামের মাধ্যমে। এই যে টেলিগ্রাম অ্যাপটা রয়েছে, সেই টেলিগ্রাম অ্যাপের মধ্যে তারা একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপেই তাদের তথ্য আদান প্রদান করছিল। এবং সেই তথ্য আদান প্রদান করতে গিয়ে তারা যেটা করছিল যে সেখানে কখন কিভাবে কোথায় মিট করবে, তারা কখন কোথায় কি কি জিনিস দেওয়া নেওয়া করবে, সমস্ত সাংকেতিকভাবে সেই গ্রুপের মধ্যেই তারা কথাবার্তা বলছিল। ফলে এই যে টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপটাতে এই মুহূর্তে গোয়েন্দাদের নজর, এবং সেখান থেকেই তারা তথ্য বের করার চেষ্টা করছেন। অনেক তথ্য বেরোচ্ছে যেখান থেকে স্পষ্ট হতে পারে যে এই চিকিৎসকদের যে গ্রুপটা তৈরি হয়েছে, র্যাডিক্যালাইজড চিকিৎসকদের গ্রুপ, যাদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে, যাদের সঙ্গে জৈশের যোগাযোগ রয়েছে, যারা এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যোগ, যাদের সঙ্গে পুলওয়ামার যোগ রয়েছে, ফরিদাবাদের যোগ রয়েছে, আহমেদাবাদের যোগ রয়েছে, লখনৌয়ের যোগ রয়েছে, এতগুলো যোগাযোগ এবং কাশ্মীরের যোগ রয়েছে, সেইখান থেকে নতুন কোনো তথ্য আরো মেলে কিনা, অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু এবার জানা। দিল্লি বিস্ফোরণে টিভি9 বাংলার হাতে ঘাতক i20 গাড়ির রুট ম্যাপ। গাড়ির 11 ঘন্টার গতিবিধি টিভি9 বাংলার হাতে, 11 ঘন্টার গতিবিধি। সায়ন্তর কাছ থেকে জানবো। সায়ন্ত, এর আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমিও বলছিলে যে যে রাস্তাগুলো থেকে যে
সায়ন্তর কাছে আমরা যাবো, তবে সায়ন্ত লাইভ ছবি দেখাও এই মুহূর্তে লাইভ ছবি, কিছু একটা ঘটছে ওখানে, ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে সম্ভবত। একদমই, তোমাকে আমি সেই ছবিটা দেখাবো শুভজিৎ। একদিকে ড্রোন দিয়ে গোটা এলাকাটা তুমি দেখতে পাচ্ছ, একদমই দেখো ড্রোন দিয়ে গোটা এলাকাটা, অর্থাৎ যেখানে যেখানে ব্লাস্ট হয়েছে বা আশপাশের অংশটাকে পুরো ক্যাপচার করা হচ্ছে। এবং ড্রোন দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে যারা তদন্তকারীরা রয়েছে তারা ড্রোন দিয়ে যেমন একটা অংশ কাজ করছে, তারপর আরেকটা অংশ ফরেন্সিক, সেই ফরেন্সিকের ছবি আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এই ছবিটা দেখাতে বলবো যে ফরেন্সিকের কিন্তু যারা শীর্ষকর্তা তারা কিন্তু স্পটে এসেছেন এবং তারা যেখানে যেখানে পরীক্ষা বাকি রয়েছে সেই সব এলাকায় এখন পরীক্ষা চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক টিমের, কিন্তু বেশ কয়েকটা অংশ ভাগ হয়ে কাজ করছে। একটা অংশ তোমার এখানে নমুনা সংগ্রহ করছে, আরেকটা কাজ করছে হচ্ছে দূরে। ঠিক আমি আমার ক্যামেরা পার্সনগুলো দূরে দেখানোর জন্য যে সেখানেও কিন্তু আরেকটা অংশ তারাও নমুনা সংগ্রহে কাজ করছে। অর্থাৎ নমুনা সংগ্রহ থেকে তদন্ত কোনো অংশে ছাড় দিচ্ছেন না কিন্তু ফরেন্সিকের যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা প্রত্যেকটি ক্ষেত্রে নমুনা সংগ্রহ করে একটা বিষয় পরিষ্কার করতে চাইছেন, মূলত বিস্ফোরণটা কি ছিল এবং কি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যে কারণে এই নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয়, এই নমুনা সংগ্রহ এবং যার যেসব মানবদেহের অংশ পড়ে রয়েছে এখনও, সেইগুলোকে কালেক্ট করে ডিএনএ টেস্টেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সব দিক থেকে তুমি দেখতে পাচ্ছ যে ফরেন্সিক টিমের সদস্যরা তারা এদিকেই আসছে এবং তাদের হাতে প্লাস্টিক রয়েছে, তারা নমুনা সংগ্রহ করবে এবং এগুলো কিন্তু একের পর এক আমরা সকাল থেকে দেখছি একের পর এক তারা নমুনা সংগ্রহ করছে এবং সেগুলো তারা ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছে। ডিএনএ টেস্ট এবং নমুনা সংগ্রহ তারা কি সবচেয়ে বেশি জোর দিয়েছে এবং সেই ছবি আমার ক্যামেরাতে তুলে ধরছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। সকাল থেকে আমরা প্রায় 5 থেকে 6 বার এই ছবি দেখিয়েছি যে ফরেন্সিক টিমের সদস্যরা এসছে তারা কিভাবে নমুনা সংগ্রহ করেছে এবং এখনও সেই তুমি এই ছবি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন দেখাচ্ছে এই ছবি। এবং ব্লাস্টের পর কত দূর এসে পড়েছিল এই মানবদের টুকরো হোক বা ধাতব পদার্থ কত দূর এসে পড়েছিল তার ছবি তুমি দেখতে পাচ্ছ। ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে দাঁড়িয়েছেন এবং একই সঙ্গে ড্রোন দিয়ে পুরো বিষয়টিকে ক্যাপচার করা হচ্ছে এবং নমুনা সংগ্রহের কাজ কিন্তু সমানতালে চলছে। শুভজিৎ, আমরা সেই ছবি সায়ন্ত দেখাচ্ছি। গতকাল রাত থেকে দফায় দফায় ফরেন্সিক টিম আসছে, একটার পর একটা টিম আসছে এবং নমুনা সংগ্রহ করছে। অনুমান করা যেতে পারে যে কত পরিমাণ নমুনা তারা সংগ্রহ করছেন। সায়ন্ত একটু আগে দেখাচ্ছিল টিমটা অন্যদিকে ছিল, তারপর টিমটা ভাগ হয়ে যায়, একাধিক দিকে চলে যায় টিমের সদস্যরা, তারপর তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গেই সম্ভবত ওখান থেকে ড্রোন ওড়ানো হচ্ছে। হ্যাঁ, লাল শার্ট পরে যিনি আছেন ড্রোন ওড়াচ্ছেন, ড্রোনের মাধ্যমে যে নজরদারি চালানো হচ্ছে সেটা আমরা দেখাচ্ছিলাম। সায়ন্তর ক্যামেরা ধরা পড়েছিল। সায়ন্ত, আরেকটা খবরে আসবো, যে খবরে ছিলাম সকালে তুমি বারবার বলছিলে যে দিল্লিতে ঢোকার রাস্তা, বেরোনোর রাস্তা, প্রত্যেকটা রাস্তার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো ওই গাড়িটার গতিবিধি সম্পর্কে অনুমান করার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি টোল প্লাজাগুলোতে সেখানকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে দর্শকদের যে খবর আমরা ব্রেক করছি, যে গাড়ির 11 ঘন্টার গতিবিধি আমাদের হাতে এসে পৌঁছেছে। সায়ন্ত, এই 11 ঘন্টা টাইম লাইনটা হ্যাঁ শুভজিৎ, তুমি যে প্রশ্ন করলে তার আগে তোমাকে একটা তথ্য দিয়ে রাখি। যারা এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এর তদন্তকারী। অর্থাৎ এনআইএ কিন্তু তদন্ত শুরু করে দিল। যারা দূরে রয়েছে তারা ফরেন্সিক এবং যারা এখন আমাদের সামনে ক্যামেরা ঠিক সামনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু এনআইএ এর তদন্তকারীরা। এবং তুমি দেখতে পাচ্ছ তদন্তের ক্ষেত্রে গতি আনতে কিন্তু এনআইএ অবশেষে সে দায়িত্ব নিল এবং কাজ শুরু করে দিল। কিছুক্ষণ আগে এনআইএ স্পেশাল ডিজি এসেছিলেন এবং তারপরই দেখা যাচ্ছে তদন্তকারীরা এই কাজে হাত দিয়েছে। এবার দ্বিতীয় বিষয়টি আসি শুভজিৎ, তুমি যে কথাটি বললে গাড়ির রুট ম্যাপ, দেখো বিষয়টি হচ্ছে তদন্তকারীরা প্রথম থেকে একটা বিষয় সিসিটিভি ফুটেজে পেয়েছিল যে এই গাড়িটি অর্থাৎ যে গাড়িটিতে বিস্ফোরক ছিল বলে এখনও জানা যাচ্ছে, সেই গাড়িটি কিন্তু মূলত ভিড় যে এলাকাগুলো আছে সেই সব এলাকাগুলোতেই পরিদর্শন করেছে। কাশ্মীরি গেট হোক, লালকেল্লা হোক বা সুলিয়ানি মসজিদ হোক, একের পর এক জায়গায় সে পরিদর্শন ভিজিট করেছে বদরপুর বর্ডার থেকে ঢোকার পর থেকে। এবং বদরপুর বর্ডার থেকে ঢুকে সরাসরি দিল্লির এমন বেশ কিছু এলাকায় সেই ভিজিট করেছে যে এলাকাগুলো কিন্তু মানুষের জনবহুল থাকে, জনব্যস্ত থাকে। তবে প্রশ্ন উঠছে সেই সব এলাকা ছেড়ে কেন এই লালকেল্লার গেটটাকে বেছে নেওয়া হলো, সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। তবে যে রুটম্যাপ ইতিমধ্যেই TV9-এর হাতে এসছে এবং তদন্তকারীদের হাতে এসছে, তা থেকে একটা বিষয় পরিষ্কার, কোথাও না কোথাও সিগন্যালের অপেক্ষায় ছিল বা কোথাও না কোথাও আরও বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছিল। যে বড়সড় পরিকল্পনার ছক কষতে শুরু করেছিল কিন্তু তার আগে ঘটে যায় এত বড় বিস্ফোরণ। এবং প্রায় সঙ্গে থাকো।
এই মুহূর্তে আমাদের দর্শকদের সামনে একটা আমরা ছবি রাখবো যেখানে দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি নিয়ে নতুন তথ্য সামনে আসছে। সামনে এলো পেট্রোল পাম্পে গাড়ির দূষণ পরীক্ষার সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ আমি পিসিআর কে বলবো দেখাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 29শে অক্টোবরে সিসিটিভি ফুটেজ যা ভাইরাল হয়েছে এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। এই মুহূর্তে সেই ছবি, গাড়ি থেকে বেরিয়ে দূষণ পরীক্ষা করাচ্ছে 3 ব্যক্তি। উমর, মুজাম্মিলের মধ্যে কেউ কি সেদিন এই গাড়িতে ছিল? ওই দিনই গাড়িটি কেনা হয়েছিল বলে অনুমান। আমরা সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যেখানে পেট্রোল পাম্পে গাড়ির দূষণ পরীক্ষার সিসিটিভি ফুটেজ 29শে অক্টোবর একদম ডেট মার্ক করে দেখানো হচ্ছে। ঠিক 4:19-এ পেট্রোল পাম্পে আসে, তারপরে গাড়ি থেকে নামেন 3 জন। এই 3 জনের মধ্যে কে ছিল, কারা ছিল, এটা এই মুহূর্তে বড় প্রশ্ন। আর গাড়িটাকে তাহলে সেদিনই কেনা হয়েছিল সায়ন্ত? দেখো একদমই সিসিটিভি ফুটেজে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্পে গাড়িটি এসে দাঁড়িয়েছিল। তবে একটা জিনিস বলার কথা যে গাড়িটা শুধুমাত্র যে ওই এলাকায় গিয়েছে তা নয়, তদন্তকারীদের কাছে যে তথ্য এসেছে গাড়িটি কিন্তু এই পেট্রোল পাম্পে ঢোকার আগে একটা রেস্টুরেন্টের হোটেলের সামনে থেমেছিল, তারপর কিন্তু এই পেট্রোল পাম্পে আসে। অর্থাৎ ওরা যারা আততায়ী ছিল তারা কিন্তু দিল্লির একাধিক অংশ, এবং দিল্লি শুধু মূল দিল্লি না, মূল দিল্লির বাইরে যে অ্যাডেড এরিয়া আছে সেই জায়গাগুলোতেও থেমেছিল। ইতিমধ্যেই তোমাকে একটা তথ্য রাখি, 11টা ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারীরা হাতে পেয়েছে ওই গাড়িটির। কোথায় কোথায় গিয়েছে, কিভাবে ঘুরেছে, গাড়ির গতি কী ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে এসছে। এছাড়াও গাড়িটা কবে কেনা হয়েছে, গাড়িটি কেনার ক্ষেত্রে কী কী কাগজ ব্যবহার করা হয়েছে সেই তথ্য কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের হাতে চলে এসেছে। অর্থাৎ তদন্ত প্রক্রিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছে, যে কারণে একের পর এক এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তথ্যগুলো তদন্তকারীদের হাতে আসছে। শুধুমাত্র দিল্লি, হরিয়ানা বা আহমেদাবাদ, ফরিদাবাদ জুড়ে নয়, জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু এই তদন্ত চলছে। আর যেহেতু সমান তালে তদন্ত যথেষ্ট জোর দেওয়া হয়েছে, তাতে কিন্তু একাধিক তথ্য ইতিমধ্যে বেরিয়ে আসতে শুরু করেছে। একেবারে সঙ্গে থাকো শান্ত। আমরা আর একবার আপনাদেরকে সিসিটিভি ফুটেজটা দেখাবো। এই যে দেখুন, গাড়িতে উঠলো 3 জন ছিল এই গাড়িতে। 29শে অক্টোবরের সেই ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে পেট্রোল পাম্পে গাড়ির দূষণ পরীক্ষা করাতে ঠিক বিকেল 4:19 নাগাদ এই গাড়ি আসে এবং এই গাড়িতে 3 জন ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই 3 জনের মধ্যে কারা কারা উপস্থিত ছিল। নজর থাকবে আমাদের। লালকেল্লার কাছে i20 গাড়িতে বিস্ফোরণ। ফরিদাবাদ থেকে আটক গাড়ির মালিক, তার নামে গাড়ির রেজিস্ট্রেশন। আটক সন্দেহভাজন গাড়ির মালিক মোহাম্মদ সালমান। সালমানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাড়ি বিক্রি করে দিয়েছিল, জিজ্ঞাসাবাদে দাবি গাড়ির মালিক সালমানের। তদন্তকারীদের কাছে উঠে এসেছে আরো একটা নাম, নাদিম খানের নাম উঠে এসেছে। রয়্যাল কার জোন সংস্থার মাধ্যমে গাড়ি বিক্রি। ফরিদাবাদেও রয়েছে রয়্যাল কার জোনের অফিস, অর্থাৎ আবারও সেই ফরিদাবাদ যোগ। একাধিকবার গাড়িটি কেনা বেচা হয়, এটাও বোধহয় কৌশল। কে গাড়ির আসল মালিক তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। दिल्ली में लाल किले के बाहर जिस i20 गाड़ी में ब्लास्ट हुआ वो गाड़ी फरीदाबाद के इसी रॉयल कार जोन से बेची गई थी। पुलवामा के रहने वाले तारिक को बेची गई थी और ये वही जगह है जहां पर गाड़ियां बेची गई थी। ये आप देखेंगे कि ये जो पूरा जोन है, यहाँ पर रॉयल कार जोन जो है अमित नाम का एक शख्स चलाता है और यहाँ पर इसी तरीके से गाड़ियां खड़ी रहती हैं और यहीं पर जो गाड़ियां हैं उनको बेचा जाता है। और HR 26 7674 नंबर की जो गाड़ी थी i20, इसको भी यहीं से तारीख को बेचा गया था जिसमें ब्लास्ट हुआ। लेकिन इस वक्त इस रॉयल कार जोन पर ताला लगा हुआ है, कोई भी शख्स यहाँ पर मौजूद नहीं है। पड़ोसी जरूर यहाँ पर मौजूद हैं। सर क्या नाम है आपका? सुनील गुप्ता। सुनील जी, ये जो रॉयल कार जोन है ये कौन चलाता है, कहाँ है? सर मुझे पता नहीं है, ये अभी 1-1.5 साल पहले ही आए हैं लोग, इन्होंने खरीदा, अपनी ज़मीन है, अपनी जगह है इनकी। और मैं 3 साल पहले मकान खरीदा। मेरा प्रॉपर्टी का गोविंदपुरी में काम है। मैं सुबह 10 बजे निकलता हूँ, रात को 10-11 बजे आता हूँ, तो कभी मुलाकात मेरी होती नहीं है।
ये लोग अक्सर यहाँ पर दिखाई देते हैं, किस तरीके से गाड़ियाँ बेची जाती हैं, क्या है? सर वो तो काम तो है ही है, वो तो आपको दिख रहा है कि यहाँ पे गाड़ी बेचने खरीदने का यही काम है। लेकिन मैं कभी इंटरफेयर की मुझे ज़रूरत नहीं पड़ती, मैं तो अपने सीधे सुबह निकलता हूँ, रात तक आता हूँ। तो मैं जब मैं आता हूँ तो ऑफिस बंद मिलता है, जब सुबह मैं जब निकलता हूँ 10 बजे तब भी ऑफिस बंद सा ही मिलता है। ये 1.5 साल पहले यहाँ पर आए थे, ज़्यादा लोगों से बातचीत नहीं होती थी, लेकिन फिलहाल पुलिस अब जानकारी कर रही है कि जब तारीख को पुलिस ये गाड़ी बेची गई थी तो आखिर इस गाड़ी का इस्तेमाल किस तरीके से किया गया है। कैमरामैन अमित के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, फरीदाबाद। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর আসছে আমাদের কাছে। এই মুহূর্তে বড় খবর, দিল্লি বিস্ফোরণে জড়িয়ে গেল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বিস্ফোরক তৈরি করা হয়েছে অনুমান করছেন তদন্তকারীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এই বিস্ফোরক তৈরি করা হয়েছে বলে অনুমান করছে তদন্তকারীরা। এই মুহূর্তে বিগ ব্রেকিং, আল ফালাহ বিশ্ববিদ্যালয় 6 আধিকারিক গ্রেফতার হয়েছে। এই মুহূর্তে বড় খবর, দিল্লি বিস্ফোরণে জড়িয়ে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। কিভাবে জড়িয়েছে, ল্যাবে ঠিক কি হয়েছিল, কি অনুমান করছে তদন্তকারীরা। অনির্বাণ সিনহা পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ, দেখো মধুকবিতা, দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক সেটাই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছিল বলে এখনো পর্যন্ত তদন্তকারীদের অনুমান, গোয়েন্দাদের অনুমান। অর্থাৎ সরাসরি দিল্লি বিস্ফোরণের সঙ্গে কিন্তু জড়িয়ে গেলে বলে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। এর আগে এই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এমন ডাক্তারদের নাম জড়িয়েছিল যারা এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন, অন্তত টেরর মডিউলের সঙ্গে, সন্ত্রাসী মডিউলের সঙ্গে যুক্ত, এটা তো প্রমাণিতই ছিল। কিন্তু এবার এই দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত যে বিস্ফোরক সেটা যদি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে তৈরি করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা স্পষ্ট যে গত 2 দিন ধরে যাদেরকে গ্রেফতার করা হচ্ছিল, যে বিস্ফোরক উদ্ধার হচ্ছিল, তার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। শুধু তাই নয়, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় সম্পর্কে এটাও জানিয়ে রাখা দরকার আমাদের দর্শকদের জন্য যে ফরিদাবাদকে কেন্দ্র করে এত কিছু, সেই ফরিদাবাদেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিও 2014 সালে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপিত হয়। ইউজিসি স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়, ফলে ইউজিসি স্বীকৃত একটা বিশ্ববিদ্যালয় তার ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে এরকম বিস্ফোরক, যা দিয়ে দেশের রাজধানীর বুকে লালকেল্লার একেবারে কাছাকাছি জায়গাতে, খুব কাছে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এটা কিন্তু নিশ্চিতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতে যতগুলো সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার যদি অতীতের বিভিন্ন যোগাযোগ আমরা বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে এই যোগাযোগও কিন্তু অত্যন্ত অভিনব। মধুকল্পিতা, একেবারে অনির্বাণ, ধন্যবাদ। এই মুহূর্তে TV9 বাংলার কাছে আরো একটা বড় খবর, দিল্লিতে বিস্ফোরণের পরেও আবারও বিস্ফোরক উদ্ধার হয়েছে ফরিদাবাদে। আরো একটা বড় খবর, বিস্ফোরক উদ্ধার ফরিদাবাদে। আজকে সেক্টর 56 থেকে আবারও বিস্ফোরক উদ্ধার। দীপ নিউজ রুম থেকে রয়েছে, দীপের কাছে এই বিষয়ে আরো তথ্য রয়েছে। দীপ, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণের পর আমরা জানি যে কম করে 500 জন গোয়েন্দা আধিকারিক এবং এক্সপার্ট তারা এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণের তদন্তে গোটা দেশ জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছেন এর খোঁজে যে এই জঙ্গি মডিউলের বা জৈশ জঙ্গি মডিউলের আর কোনো সদস্য আর কোথাও কোনো এরকম পরিকল্পনা করেছে কিনা। তবে এই মুহূর্তে সব থেকে বড় যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 3000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটের পর এবার কিন্তু সেই একই জায়গা মানে হরিয়ানার ফরিদাবাদ, সেখান থেকে আরও বিস্ফোরক উদ্ধার হয়েছে। তার মানে বুঝতে পারছো এই বিস্ফোরকের সংখ্যাটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় উদ্বেগের প্রশ্ন। তার কারণ এই জায়গায় ফরিদাবাদের মতন জায়গায়, যেটা হরিয়ানাতে আমরা যখন ছবিগুলো দেখছি তখন দেখলে বুঝতে পারবে যে এখানে একাধিক বাড়িগুলো না খুব দূরে দূরে, মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেকটা, মাঝখানে ধুধু ক্ষেত, মানে জনমানুষের সেখানে দেখা মেলে না সাধারণ সময়। এবং এই বাড়িগুলোর ভিতরে কারা আছে, তারা কি করছে, তাদের কাছে কি জিনিসপত্র রয়েছে সেটা প্রতিবেশীরা পর্যন্ত জানতে পারেন না। এর কারণে সব থেকে বড় উদাহরণ সেদিনকেই আমরা দেখতে পেয়েছিলাম, যেদিনকে প্রায় 2900 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট এই ফরিদাবাদ থেকে উদ্ধার হয়। প্রতিবেশীরা জানেনই না যে এখানে কেউ চিকিৎসক, কেউ অধ্যাপক, তারা ছদ্মবেশে জেশের মুখোশের আড়ালে এখানে বসে কি কুকীর্তি ঘটাচ্ছে তারা জানতে পারে না। সেই জায়গাতেই সেক্টর 56-এর মতন জায়গায়, দিল্লির অনতি দূরে, রাজধানীর খুব কাছে, সেখান থেকে আরও বিস্ফোরক উদ্ধার হয়েছে। তার মানে কোথাও একটা কিন্তু এই গোটা জায়গাটায়, ফরিদাবাদের যে একাধিক জায়গাতে আমরা দেখেছি হরিয়ানা পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে। থাকো প্রাক্তন সেনাকর্তা রাজীব কুমার শ্রীবাস্তব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাকে সরাসরি যে বিষয়টা জানতে চাইবো, ফরিদাবাদ থেকে এই যে ব্যাক টু ব্যাক, এর আগে আমরা 2900 দেখিয়েছিলাম যে সেখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল, আর এখন আবারও সেখান থেকে মানে সেক্টর 56 থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি?
দেখুন এই যে গতকাল যেটা হয়েছে, এই অপারেশনটা অনেক দিন ধরে চলছে, 10 দিন থেকে বেশি এই অপারেশনটা চলছে, এটা লাস্ট। গতকাল যদি এটা রহস্যটা কোথায় লুকিয়ে আছে জানেন? এই রহস্যটা লুকিয়ে আছে গতকাল 3টা থেকে 6টা পর্যন্ত বিকেলবেলা এই যে গাড়িটা আপনার পার্ক ছিল, আপনার এটা রেড ফোর্ট যেটা পার্কিং লটে, কেন ছিল এটা? কেন এটা বাইরে থেকে এনে ওটা ওখানে পার্কিং করা হলো? বিকজ এই যে লিঙ্ক ছিল, যে মডিউল যেটা আছে, সন্ত্রাসবাদী যেটা মডিউল আছে, যেটা কাশ্মীর থেকে এখানে দিল্লি পর্যন্ত যেটা ছড়িয়ে গেছিল, আর অনেকগুলো স্টেট, যার মধ্যে ইউপি আছে, যার মধ্যে হরিয়ানা আছে, যার মধ্যে অনেক জায়গা, আরো অনেক জায়গা আছে। এইটা যেটা আছে, এই 3 ঘন্টার মধ্যে কেন ওরা 3 ঘন্টা ওয়েট করলো? এই 3 ঘন্টা ওয়েট করলো কেন? ওরা জানতো যদি ওরা ওয়েট করবে আর ওরা ধরা পড়বে। এই যতগুলো মডিউল আছে, এই যতগুলো সন্ত্রাসবাদের এটা প্রক্সিবাদ, এইটা আমাদের অ্যাসিমেট্রিক ওয়ার, যেটা পাকিস্তান আর বাংলাদেশ মিলিয়ে যেটা আমাদের দেশে চলেছে, ওরা ভেবেছিল যে আমাদের একটা ভয় সন্ত্রাস হয়ে যাবে। কিন্তু আমাদের ইনভেস্টিগেশন, জেএনকে পুলিশ, আমাদের দিল্লি পুলিশ, আইবি, মাল্টি স্টেট, যারা প্রত্যেকটা রাজ্যের লোক কত সুন্দরভাবে করেছে। আপনি মনে রাখবেন, এর একটা লেসন আছে আমাদের পশ্চিম বাংলার জন্য। বাংলা দখলের কে ডাক দিয়েছিল? বাংলাদেশ থেকে এই ডাকটা উঠেছে। আমি জানবো আপনার থেকে, একটু আপনি কাইন্ডলি সঙ্গে থাকুন, আমি আসছি। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, জেল মুক্তি। যদিও তিনি হাসপাতালে ছিলেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। পাক্কা 3 বছর 3 মাস 19 দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটলো অফিসিয়ালি। এর আগে প্রত্যেকটা মামলায় জামিন পেয়েছিলেন, কিন্তু আদালতের নির্দেশ ছিল সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জেল মুক্তি হবে না। অবশেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন। সম্প্রীতি, এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল মেডিকেল পরীক্ষা করাতে, এখনো মনে আছে। তাকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয়েছিল, জুতো ছুঁড়ে মারা হয়েছিল। নিরাপত্তার বিষয়টা আগে জানতে চাইবো এই মুহূর্তে। একেবারেই দেখতে পাচ্ছ সেই ছবি, পার্থ চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি হচ্ছে বলা যেতে পারে। প্রায় 3.5 বছর পর ঘর ওয়াপসি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। এখানে অনুগামীদের প্রচন্ড ভিড়, রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ এই ভিড় সামলাতে। আর যখন তিনি হসপিটালের 4 নম্বর গেট থেকে বেরোন, বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালের ফলোয়ারদের উদ্দেশ্যে হাত জোড়ো করে রীতিমতো তিনি অনুরোধ করেন যাতে সবাই শান্ত হয়, কারণ একটু আগেই ফলোয়ারদের সঙ্গে সেখানে রীতিমতো পুলিশের ঝামেলা বেঁধে গিয়েছিল, স্লোগানিং চলছিল। দেখতে পাচ্ছ হসপিটালের 4 নম্বর গেট দিয়ে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় 3.5 বছর পর ঘর ওয়াপসি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। আমরা সেই ছবি দেখছি, পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস 19 দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। গতকালই পরিষ্কার হয়ে গেছিল, সময়ের অপেক্ষা ছিল, আর আজকে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও বেশ কয়েকদিন ধরেই পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই হাসপাতাল থেকেই এবার বাড়ির পথে পার্থ চট্টোপাধ্যায়। আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সেই ছবি আমরা। 1-2 দিন নয়, পাক্কা 3 বছর 3 মাস 19 দিন। 2022-এর 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেপ্তার করে ইডি, তারপর তাকে শোন অ্যারেস্ট করে সিবিআই। কখনো ইডি হেফাজত, কখনো সিবিআই হেফাজত, কখনো জেল হেফাজত। এই 3 বছর 3 মাস 19 দিন এভাবেই কেটেছে পার্থ চট্টোপাধ্যায়। যদি একটা সময় তিনি হাসপাতালে পর্যন্ত ভর্তি ছিলেন। বারংবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে আবেদন করেছিলেন তার শারীরিক দিকটার কথা চিন্তা করে যেন তাকে জামিন দেওয়া হয়, কিন্তু ইডি সিবিআই যুক্তি ছিল পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে, তাই তার জামিন একাধিকবার খারিজ হয়ে গেছে। গাড়িটা দিন, গাড়িটা দিন। যান, আপনি যান, আপনি যান, আপনি যান, 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 জল করাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। যারা অনুগামীরা রয়েছেন সেই অনুগামীদের ভালোবাসা তাতে কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, পার্থ চট্টোপাধ্যায় আজকে ঘর ওয়াপসি হচ্ছে তার। ওখানকার ছবিটা একবার দেখবো, কিছু স্লোগানও কানে এসেছে, আর কোন ছবি আরে ওরকম করে তো ফেলে দি নাকি ভাই, ফালতু কথা বলছিস। এক্ষুনি বেরোলেন এবং অনুগামীদের ভিড়, প্রচন্ড ভিড় অনুগামীদের, অর্থাৎ উপচে পড়া ভিড় আজকে সকাল থেকে দেখা যাচ্ছিল এখানে হাসপাতাল চত্বরে। মুকুন্দপুরের যে বেসরকারি হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন। 28 জানুয়ারি তিনি এখানে ভর্তি হয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস পরে অবশেষে তিনি বাড়ি ফিরছেন। আমরা যদি দেখি তাহলে 2022 সালের 22 জুলাই
তিনি তাকে গ্রেফতার করেছিল ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে, এবং এরপরে কিন্তু 3 বছর 3 মাস পরে অবশেষে তিনি বাড়ি ফিরছেন। এবং 28 জানুয়ারি তিনি যে মুকুন্দপুরের যে বেসরকারি হাসপাতাল আছে সেই বেসরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল। এবং সকাল থেকেই আজকে ভিড় দেখা যায় এখানে, উপচে পড়া ভিড়, পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের উপচে পড়া ভিড় এখানে। বিশেষ করে বেহালা পশ্চিম যে নাগরিকবৃন্দ, তারা পার্থ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার, স্লোগান, ব্যানার, পোস্টার নিয়ে আসেন এবং তাদের একটাই কথা যে আবারও রাজনৈতিক কেরিয়ার, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে রাজনৈতিক কেরিয়ারে, রাজনৈতিক মঞ্চে আবারও স্বমহিমায় তারা দেখতে চান। দেখো, বেহালা পশ্চিম নাগরিক বৃন্দ যে ব্যানার দেখা গেছিল, সেখানে বেহালা পশ্চিম নাগরিক বৃন্দর তরফ থেকে সেই ব্যানার দেখা গেছিল এবং তারা সেই ব্যানার নিয়ে আসে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। সেই ব্যানার তারা নিয়ে আসেন এবং ব্যানারে লেখা ছিল যে পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিমে আবার দেখতে চাই। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং বেহালা পশ্চিমের মতো একটা জায়গা, যেখানে পার্থ চট্টোপাধ্যায় যে জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন এবং তারপরে তার মন্ত্রিত্ব নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ। এবং এই মুহূর্তে তিনি যখন হাসপাতাল চত্বর ছাড়লেন, অনুগামীদের ঠাসা ভিড়, সেখানে বাইক মিছিল করে অনুগামীরা আসেন। নিঃসন্দেহে একটা যে জায়গা থেকে দেখা গেছিল যে 2022 সালের 22শে জুলাই যখন এক ছবি দেখা গেছিল এবং এর পরবর্তীতে যখন পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্ন সময় যখন কখনো ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়েছিল, কিংবা আমরা যখন শেষবার দেখেছিলাম যখন এসএসকেএম থেকে যখন তাকে ছাড়া হয়েছিল, তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন। কিন্তু আজকের ছবিটা একেবারে ভিন্ন। যখন তিনি পুরোপুরি জেলমুক্ত হলেন এবং জেলমুক্ত হওয়ার পর আজকে যখন তিনি অবশেষে যে বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন সেখান থেকে ছাড়া পেলেন এবং সেখানে অনুগামীদের স্লোগান, উপচে পড়া ভিড় এবং একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তত প্রকাশ্যে দূরত্ব বাড়িয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কৌস্তব বিহারে যে পার্টি অফিস ছিল, সেখানে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে খুব একটা কাউকে দেখা যেত না। যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সবসময় লোকজন গমগম করতো, স্বাভাবিকভাবে সেটাও ছিল না। পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস অভিযোগ উঠেছিল সরকারি জমির ওপর রয়েছে, সেটাও পরবর্তী সময় ভাঙা যায়। অনেকেই মনে করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে কি দল তাহলে একেবারেই ছেটে ফেলে দিল। অন্ততপক্ষে দলের প্রথম সারির নেতা যারা আছেন তারা এটা বুঝিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এখন যে ছবি দেখছি, পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা তারা পৌঁছে যাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, যদিও দলের কোনো পতাকা নেই, দলের কোনো সিম্বল নেই, কিন্তু তারা আবার একথা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে আগামীতে বেহালা পশ্চিমে পেতে চাইছে। মানে এটা জানি না দল কিভাবে দেখবে। কৌস্তব, একদমই দেখো তাৎপর্যপূর্ণ তুমি যে কথাটা বললে, কারণ এখনো পর্যন্ত কিন্তু কোনো দলের কিন্তু পতাকা হাতে এখানে কাউকে দেখা গেল না। কিন্তু বেহালা পশ্চিম নাগরিকবৃন্দের তরফ থেকে যে পোস্টার দেখা গেছিল, সেই বেহালা পশ্চিম নাগরিকবৃন্দের পোস্টার হাতে এখানে তার অনুগামীরা আসেন এবং তারা একটাই কথা বলেন যে বেহালা পশ্চিমে আবারও পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চান। নিঃসন্দেহে এটা দল কিভাবে দেখবে এটা পরবর্তী পদক্ষেপ, কারণ পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে যিনি অভিযুক্ত ছিলেন, যাকে গ্রেফতার করা হয়েছিল 3 বছর 3 মাস ধরে, 3 বছর 3 মাস পরে অবশ্যই তিনি বাড়ি ফিরছেন। একটা দীর্ঘ সময় 203 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং 203 দিন পরে অবশেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে আজকে তিনি বাড়ি যাচ্ছেন। এর পরবর্তীতে কি পদক্ষেপ নয় দল, সেটা অবশ্যই দেখার বিষয় হয়ে থাকবে, কারণ সামনেই যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে বেহালা পশ্চিমের মতো একটা হাই ভোল্টেজ জায়গা, বিধানসভা কেন্দ্র, এবং পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন দুধের রাজনীতিবিদ, সে জায়গায় দাঁড়িয়ে দল তাকে নিয়ে কি চিন্তাভাবনা করে এবং অতীতে যে ঘটে যাওয়া ঘটনা সেগুলো নিয়েই বা দল কি ভাবনা ভাবে, সে পুরোটাই কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু একটা জিনিস আজকের এই ছবি থেকে সম্প্রীতি ভিড় জমিয়েছিলেন, সম্প্রীতির সঙ্গে যোগাযোগ করব। তবে কৌস্তব, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, যদি আইনি ভাষায় বলি, তিনি কিন্তু নির্দোষ প্রমাণিত হননি বা দোষী প্রমাণিত হননি, আইনি প্রক্রিয়া চলছে, জামিন পেয়েছেন। এই যখন সওয়াল জবাব চলছিল তখন বারংবার বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। তার আইনজীবী বলার চেষ্টা করেছেন, তার বয়সের কথা তুলে ধরেছেন, অসুস্থতার কথা বলে যুক্তি দিয়ে তিনি একটা সময় হাসপাতালেও ছিলেন, সে হাসপাতাল থেকে বেরোচ্ছেন। আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলে বলা হয়? দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায় যখন হাসপাতাল থেকে বেরোলেন, একদম যে গাড়িতে তিনি বেরোয় এবং শুধু একটাই জিনিস তাকে দেখা গেল যে তিনি হাত জোড় করে আছেন, অনুগামীদের উপচে পড়া ভিড় এবং তার সেই হাত জোড় করে বেরোনোর ছবি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ অনেকটা পজিটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখা গেল। এতদিন পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে যখন তাকে বিভিন্ন সময় কখনো ইএসআই জোকা বা পরবর্তীকালে যখন সওয়াল জবাবের ক্ষেত্রে কখনো যখন তার মেডিকেল টেস্ট করাতে নিয়ে যাওয়া হয়েছিল ইএসআই জোকাতে, কিংবা পরবর্তীকালেও যখন তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের ছবি
চোখে পড়েছিল, কিন্তু এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় আজকে যখন হাসপাতাল থেকে বেরোলেন, যখন তিনি বেরোলেন তখন যখন অনুগামীদের যখন উপচে পড়া ভিড় এখানে দেখা গেল, পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ বেশ পজিটিভ লাগলো। তিনি কিন্তু হাত জোড় করে করজোড় করে অনুগামীদের উদ্দেশ্যে হাত জোড় করেছিলেন। এবং দেখো এই মুহূর্তে যখন গাড়ি ছুটে চলেছে তার বাড়ির উদ্দেশ্যে, কাতারে কাতারে তার অনুগামীরা বাইক মিছিল করে ছুটে চলেছেন, পিছনে আরও অনেক গাড়ি রয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে অনুগামীরা সকাল থেকে ভিড় করেছিলেন, আজকের এই পুরো ছবিটা কিন্তু দেখে একটা জিনিস তাৎপর্যপূর্ণ অবশ্যই, যে আগামী বিধানসভায় বা দল তার সঙ্গে কি ভূমিকা পালন করবে সেটা পরবর্তী প্রশ্ন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তার ব্যক্তিগত যে ক্যারিশমা রয়েছে সেই ক্যারিশমা কিন্তু এখনো অটুট, এবং সেই জায়গায় কিন্তু এই দুধের রাজনীতিবিদের যে ফলোয়ার্স রয়েছে চেষ্টা করলেন। আজকে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় কৌস্তব টু শব্দ করলেন না, অথচ এই পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখেছিলাম প্রথমবার তাকে যখন মেডিকেল করাতে নিয়ে যাওয়া হচ্ছে, হুইল চেয়ারে বসে তিনি বুকে হাত দিচ্ছেন, কিছু একটা বোঝানোর চেষ্টা করেছেন ক্যামেরার সামনে। তিনি ক্যামেরার সামনে জোরে বলেছিলেন ষড়যন্ত্র করা হয়েছে। এই পার্থ চট্টোপাধ্যায়কে আবার একটা সময় যখন জেল থেকে কোর্টে আনা হতো বা কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হতো, সাংবাদিকদের মুখোমুখি হতেন, পুজোর শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন, কিন্তু আজকে একেবারে সংবাদ মাধ্যমকে তিনি এড়িয়ে গেলেন। একদমই দেখো আজকে যখন তিনি বেরোলেন, যখন তিনি হাসপাতাল থেকে বেরোলেন, মূলত সংবাদ মাধ্যম যখন তার কাছে যায় বা আমরা যখন তার কাছে যাই, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু স্বভাবতই কোনো প্রশ্নের উত্তর দেননি, তিনি এড়িয়ে গেছেন। তবে যেহেতু তার প্রোটোকল, যেহেতু তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তার শারীরিক একটা ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে সেই জায়গাটায় এখন তিনি কতটা সচ্ছল বোধ করেছিলেন সেই সময়টায় কথা বলার জন্য, সেটা কিন্তু একটা বিষয় রয়েছে, সেই জায়গাটা একটা দেখার বিষয়। তবে নিঃসন্দেহে পার্থ চট্টোপাধ্যায় বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যথেষ্ট পজিটিভ ছিল শুভজিৎ, এইটা কিন্তু দেখার মতো। এই মুহূর্তে যখন তার অনুগামীরা কাতারে কাতারে তার সঙ্গে যখন যাচ্ছেন, তাদের তুমি এক্ষুনি বলছিলে যে দলীয় পতাকার কথা, এক্ষুনি তুমি কথা বলছিলে, কিন্তু তার যে অনুগামীরা যাচ্ছে সেই অনুগামীদের মুখে কিন্তু জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে, এটাও অবশ্য একটা তাৎপর্যপূর্ণ বিষয়। তবে এখন দেখার বিষয় যে পার্থ চট্টোপাধ্যায় এখান থেকে নিরাপত্তা রক্ষীকে দেখা যাচ্ছে, একজন নিরাপত্তা রক্ষী, আমি জানি না হসপিটাল থেকে যখন বেরোচ্ছিলেন ইনি হসপিটালের নিরাপত্তা রক্ষী, নাকি পার্থ চট্টোপাধ্যায় অফিসিয়ালি সরকারিভাবে যে নিরাপত্তা রক্ষী পেতেন সেই নিরাপত্তা রক্ষী, নাকি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী? কারণ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা রক্ষীর বিষয়টা চর্চায় উঠে এসেছিল। কৌস্তব, কি দেখলে? একদমই দেখো এখনো সেটা স্পষ্ট করা যাচ্ছে না, যে সেই নিরাপত্তা রক্ষীর বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট করা যাচ্ছে না। কারণ এই মুহূর্তে তার গাড়ি এগিয়ে চলেছে তার বাড়ির দিকে, নাকতলায় যে তিনি তার যে বাড়ি রয়েছে সেখানেও তার অনুগামীরা অপেক্ষা করছেন, এবং অনুগামীরাও তার সঙ্গে চলেছেন, বাইক মিছিল করে চলেছেন, অনেকে গাড়িতে রয়েছেন যারা এসছেন, যারা সকাল থেকে এখানে ভিড় জমিয়েছিলেন। নিঃসন্দেহে তুমি যে কথাটা বললে যে নিরাপত্তা রক্ষীর বিষয়টা, তবে এখনও সেটা স্পষ্ট করা যাচ্ছে না, সেটা হয়তো তার বাড়িতে যাওয়ার পরে, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে প্রবেশ করার পরেই হয়তো সেই বিষয়টা অনেকটা হয়তো স্পষ্ট হবে, অনেকাংশে স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে যে ছবিটা কিন্তু আমরা দেখে চলেছি, যে পাটুলি পেরিয়ে যে তার যে গাড়ি, তার যে পার্থ চট্টোপাধ্যায়ের যে গাড়ি, সেই পাটুলি পেরিয়ে কিন্তু ঠিক নাকতলার দিকে এগিয়ে চলেছে। এবং এই মুহূর্তে কাতারে কাতারে যে তার যে অনুগামীরা যায়, সেই অনুগামীরা আজকে হাসপাতালে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, এবং তাদের মুখে কিন্তু একটাই কথা ছিল যে বেহালা পশ্চিমে আবার তারা তাদের প্রিয় নেতাকে দেখতে চান, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চান। এবং নিঃসন্দেহে নাকতলায় তার যে বাড়ি রয়েছে, তার বাড়ির সামনে ছবিটাও সেই রকম রয়েছে, তার নাকতলাতে বাড়ির সামনেও কিন্তু তার অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং দেখো নাকতলা উদয়ন সংঘর যে পুজো রয়েছে, সেই নাকতলা উদয়ন সংঘের পুজো কিন্তু একটা অনেক কিছু একটা ব্যাপার রাখে বেশ কয়েক বছর ধরে। কিন্তু আমরা যদি বিগত কয়েক বছরগুলো দেখি, তাহলে বিগত কয়েক বছরগুলোতে পার্থ চট্টোপাধ্যায়হীন নাকতলা উদয়ন সংঘে সেই পুজো অনেকটাই কিন্তু কিছুটা হলেও যেন ফিকে লেগেছিল। এখন দেখার বিষয় যে এই পার্থ চট্টোপাধ্যায় তিনি বাড়িতে ফেরার পরে আবার তিনি রাজনৈতিক কেরিয়ারে স্বমহিমায় ফেরেন কিনা। শুভজিৎ, আমরা এই মুহূর্তে মার্ক করে দেখাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়, যদিও আজকে সংবাদ মাধ্যমকে তিনি এড়িয়ে গেলেন, সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুললেন না তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখাচ্ছি মার্ক করে। কৌস্তব, আরেকবার তোমার কাছে জানতে চাইবো, এর আগেও জানতে চাইছিলাম, দর্শকদের জন্য আরো একবার জানতে চাইবো। দেখো পার্থ চট্টোপাধ্যায় এর আগে তার আইনজীবী বারংবার আদালতে সওয়াল জবাব পর্বে তুলে ধরেছিলেন তিনি অসুস্থ, তার বয়সের দিকটা মাথায় রাখা হোক। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হওয়ার আগে বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালেও ছিলেন। সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে হাসপাতাল থেকে বেরোলেন, তার বডি ল্যাঙ্গুয়েজটা কি, সেই বডি ল্যাঙ্গুয়েজটাকে বা হ্যাঁ সেই শারীরিক ভাষাটাকে কি কোথাও গিয়ে আগামীতে এজেন্সি হাতিয়ার করতে পারে?
অবশ্যই দেখো তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যথেষ্ট পজিটিভ। তুমি যে কথাটা বলছিলে যে পার্থ চট্টোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পজিটিভ। এবার শারীরিক অসুস্থতার কারণ কিন্তু একটা বিষয় ছিলই, কিন্তু তার যে বিভিন্ন যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ ভেতরের যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, যে হৃদজনিত যে সমস্যা রয়েছে, যে কিডনির অসুখে তিনি যে সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন যে শারীরিক সমস্যাগুলো ছিল সেই শারীরিক সমস্যা কতটা দূর হয়েছে। কারণ নিঃসন্দেহে ডক্টর প্রেসক্রাইব করা ডক্টরের নির্দেশ পরামর্শ মতোই কিন্তু তিনি এখন চলবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ হতে পারে, কিন্তু শারীরিক যে সমস্যা, সেই শারীরিক সমস্যা কতটা কি থাকবে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং তুমি যে কথা বলছিলে যে এজেন্সির কথা, সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। সেটা এজেন্সি পরবর্তীতে হাতিয়ার করতে পারবে কি পারবে না সেটা পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয়, যে কতটা কি এগোবে কি না এগোবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা বা শারীরিক যে সমস্যাগুলো ছিল সেইটা কতটা কি আছে সেইটা অবশ্যই একটা যে চিকিৎসকের পর্যবেক্ষণ সেটা আলাদা বিষয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আজকের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায় যে 3 বছর 3 মাস পরে অবশেষে তিনি বাড়িতে ফিরছেন, জেল মুক্ত হওয়ার পরে তিনি যে বাড়িতে ফিরছেন, এই জায়গাটা যদি দেখা যায় তাহলে কিন্তু ভীষণ পজিটিভই দেখালো আজকে। শুভজিৎ, আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় 3 বছর 3 মাস 19 দিনের মাথায় জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের। এর আগেই অবশ্য সবকটা মামলায় তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু আদালতের নির্দেশ ছিল জামিন পেলেও সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত জেল থেকে বেরোতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকেই আজকে বেরিয়ে এলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপরে গন্তব্য তার বাড়ি। কিন্তু ছবিটা পাল্টে গেছে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছিল তার বাড়ি থেকে, এখনো মনে আছে 23 তারিখ সকালবেলার ছবিটা। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আশেপাশে কিন্তু তার একজনও অনুগামী ছিলেন না। তার পার্টি অফিসের লোকজন যাওয়া বন্ধ করে দেয়। সেই পার্টি অফিস সরকারি জমির ওপর রয়েছে এমন অভিযোগ ওঠে, পার্টি অফিস ভাঙা পর্যন্ত যায়। কিন্তু আজকে হঠাৎ করেই দেখলাম পার্থ চট্টোপাধ্যায় যখন জেল মুক্তি হলো তখন তার অনুগামীরা আবার ফিরে এলেন, আবার তারা স্লোগান দিচ্ছেন, যদিও কোনো দলীয় পতাকা হাতে ছিল না কারো। আমরা অবশ্যই আবারও নজর রাখবো দিল্লির দিকে, তার কারণ এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত, এনআইএ কে তদন্ত ভার তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মুহূর্তে বড় খবর, দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ কে তদন্ত ভার তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। টেলিফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এটার মধ্যে শুধু সময়ের অপেক্ষাই ছিল। একেবারে লিমা, তুমি যেমনটা বললে সময়ের অপেক্ষায় ছিল। গতকাল থেকেই যখন ঘটনাস্থলে লালকেল্লার সামনে 1 নম্বর এবং 4 নম্বর গেট মেট্রো স্টেশনে সেখানে যখন পৌঁছয় এনআইএ এনএসজি সঙ্গে ফরেন্সিক টিম, তখন থেকেই আমরা জানতাম যেটা সময়ের অপেক্ষা। দিল্লির পুলিশ কমিশনের যে প্রাথমিক বক্তব্য সেখান থেকেও ইঙ্গিত মিলেছিল। অবশেষে এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়া মানে গোটা বিষয়টা যে শেষ পর্যন্ত অফিসিয়ালি সন্ত্রাসবাদী আক্রমণ বা নাশকতামূলক জঙ্গি কার্যকলাপের পরিসংখ্যানের দিকে এগোচ্ছে, অর্থাৎ সেদিকেই এগোচ্ছে, এরকম একটা জিনিস কিন্তু আমরা এখন থেকে বলতেই পারি। অন্তত অফিসিয়ালি ঘোষণা হওয়ার আগে আমরা বলতেই পারি যে এরকম একটা পরিসমাপ্তির দিকে কিন্তু এটা এগোচ্ছে, যে এরকম উপসংহারই আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত হয়তো এটা নাশকতামূলক আক্রমণ বা সন্ত্রাসবাদী আক্রমণ বলেই অফিসিয়ালি ঘোষণা করা হবে। একেবারে ধন্যবাদ অনির্বাণ। আবারও নজর রাখতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি। এই মুহূর্তে নাকতলায় তার বাড়ির কাছে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি পৌঁছে গেছে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় ঘর ওয়াপসি, 3 বছর 3 মাস 19 দিনের মাথায় বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। 2022-এর 23শে জুলাই সকালবেলা ইডির তরফ থেকে জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে তারা গ্রেপ্তার করেছেন। পরবর্তী সময় সিবিআই শোন অ্যারেস্ট করে। একটা দুটো দিন নয়, 3 বছর 3 মাস 19 দিন। সোমা দাস আমাদের সঙ্গে স্পট থেকে রয়েছেন, আমাদের সহকর্মী সোমা। দেখতে পাচ্ছ এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি তার বাড়িতে এসে পৌঁছেছেন এবং তার প্রতিবেশীরা তার এখানে রয়েছেন, অর্থাৎ বাড়ির সামনে প্রতিবেশীরা রয়েছেন। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু হাত জোড় করে রয়েছেন এবং তাকে এখানে অভ্যর্থনা জানাতে, যেহেতু তার পাড়া প্রতিবেশীরা তারা কিন্তু বলছে যে পার্থ চট্টোপাধ্যায় যে বিতর্কেই যাক না কেন তাদের কাছে তাদের পাড়ার লোক এবং তারা একেবারেই অনেক বয়স্ক মানুষও আছেন, তারা কিন্তু বলছেন তারা ছোট থেকে দেখেছেন সেই একটা
একটা আবেগের জায়গা থেকে কিন্তু তারা বলছেন, তারা আসছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তার নাকতলার বাড়ি, সেখানে কিন্তু তিনি এসে পৌঁছে গেছেন। এবং দেখতে পাচ্ছ এখানে পাড়া প্রতিবেশীরা যেমন রয়েছেন, পাশাপাশি কিন্তু কিছু দলীয় কর্মী, যদিও তাদের হাতে কিন্তু কোনো রকম পতাকা নেই, পতাকা ছাড়াই কিন্তু তারা এখানে যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, যারা তার অনুগামী দেখতে পাচ্ছি, পুলিশকেও দেখতে পাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে যে নিরাপত্তা পেতেন ওই নিরাপত্তাই রইল নাকি? না দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা, অর্থাৎ তার বাড়িতেও কিন্তু দুজন পুলিশ সেটা কিন্তু সবসময় তারা থাকেন। এই মুহূর্তে দেখো পার্থ চট্টোপাধ্যায়কে, তিনি যেহেতু অসুস্থ এবং তিনি কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন, সেটা কিন্তু আমরা সবাই জানি, তাকে যাতে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ বাড়ির ভেতরে সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে কিন্তু সেই ব্যবস্থাই করা হচ্ছে। এখানে পুলিশ রয়েছে, অর্থাৎ তার বাড়ির সামনে যে অপেক্ষারত পুলিশ যারা ছিল, নিরাপত্তা কর্মী যারা ছিল, তারা তো আছেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছেন, অর্থাৎ পাড়া প্রতিবেশীও রয়েছেন, কিছু দলীয় কর্মী, যদি তাদের হাতে কোনো রকম ভাবে কিন্তু দলীয় পতাকা নেই, তারা এসেছে এবং তারা কিন্তু পার্থ চ্যাটার্জির সাথে কথা বলতে চাইছে। এই মুহূর্তে দেখছো তারা কিন্তু নিজেরাই, একদিকে যেমন পুলিশ রয়েছে, অন্যদিকে কিন্তু তারা নিজেরাও কর্ডন করে পার্থ চট্টোপাধ্যায়কে তাকে যাতে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তার চেষ্টা কিন্তু তারা করছেন। এবং বাড়ির ভেতরে পরিবারেরও সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ফুল নিয়ে এসেছেন এবং ফুল দিয়ে তাকে কিন্তু স্বাগত জানাবার চেষ্টা করা হচ্ছে। আরে আমাকে